স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই জাকসু নির্বাচনের খবর। 3 দফা বন্ধ থাকার পর আবারও শুরু হলো জাকসু নির্বাচনে ভোট গণনা। ইসি জানালো ওয়েবার নয়, ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা। বাড়ানো হয়েছে লোকবল। আর ফলাফল ঘোষণা দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। ফলাফল ঘোষণা নিয়েও শুরু হয়েছে নানা বাকবিতণ্ডা। দ্রুত ফল ঘোষণার দাবিতে তারা প্রশাসনকে আলটিমেটাম দেয়। অন্যদিকে নির্বাচন বর্জনকারীরাও দিচ্ছেন আন্দোলনের হুমকি। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন 11,743 জন। এর মধ্যে ভোট পড়েছে 67 থেকে 68%। কিন্তু হাতে গণনা নাকি ওএমআর পদ্ধতিতে চলবে গণনা, তা নিয়ে জটিলতায় পড়ে জাকসু নির্বাচন। ফলাফল ঘোষণা দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। দ্রুত ফলাফল ঘোষণার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দেয় তারা। এরা আমাদের পক্ষেই আছেন এবং আমাদের পক্ষেই ভোট দিয়েছেন বলে মনে করি। কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার বর্জন এগুলো আসলে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বাধা হতে পারে বলে আমরা মনে করি না। এদিন সংবাদ সম্মেলনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেয়ার ঘোষণা দেয় বাকশাস। অন্যদিকে নির্বাচন বর্জনের ডাক দেয়া বাম সংগঠনগুলো ছিল ক্যাম্পাসে সরব। নানা অনিয়মের অভিযোগ তুলে জোরালো আন্দোলনের ঘোষণা দেয় তারা। ছাত্র সংসদ নির্বাচন যদি এইভাবে প্রশ্নবিদ্ধ হয়, অনিয়মে জর্জরিত হয়, কারচুপিতে জর্জরিত হয়, জালিয়াতে জর্জরিত হয়, তাহলে সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই ক্যাম্পাসেরও ভালো করা সম্ভব নয়, বাংলাদেশেও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এটা একটা প্রহসনের নির্বাচন, এটা একটা পক্ষপাতিত্ব নির্বাচন হয়েছে, এটাকে আমরা সেজন্য বর্জন করলাম। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10টা থেকে গণনা শুরু হয়। শুক্রবার দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ভোট গণনায় করণীয় নির্ধারণ নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ভিসি জানান ম্যানুয়াল পদ্ধতিতে হবে ভোট গণনা। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। যে পদ্ধতিতে চলে আসছে হাতে গুনছি, সে হাতেই গুনা হবে, এইভাবে চলতে থাকবে। সব শঙ্কা কাটিয়ে দ্রুত সুরাহা হোক জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতা, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান ও বদরুল আলম শাওন। শুরুতেই যাব সহকর্মী মাহমুদ হাসানের কাছে। হাসান, ভোট গণনা স্থগিতের পর আবারও ভোট গণনা শুরু হয়েছে, এখন কি অবস্থা দেখছেন? রুবা, যেমনটা আসলে আপনি বললেন যে ভোট গণনা বন্ধ থাকার পরে কিছুক্ষণ আগে কিন্তু ভোট গণনা আবারও শুরু হয়েছে এবং যে জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং একটি জরুরি বৈঠক করেছেন উপাচার্য সহ এখানে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে ম্যানুয়াল পদ্ধতিতেই এই ভোট গ্রহণ চলবে, যেভাবে চলে আসছিল। এবং যে সময়ের বিষয়টা বলা হয়েছে, যে সময়ের কালক্ষেপণ, অর্থাৎ গতকাল রাত 10:30টার দিকে যে ভোট গণনা শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত শেষ হয়নি এবং এটা নিয়ে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু প্রার্থী এবং ভোটারদের মধ্যে, এবং তারা পাল্টা অভিযোগ নিয়ে কিন্তু এখানে এখনও অবস্থান করছেন এবং তারা জানাচ্ছেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আর যেটি বিষয়টা, গতকাল ভোট গ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন রকম অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ মোট 4টি প্যানেল কিন্তু ভোট বর্জন করেছেন এবং তাদেরকে কিন্তু আপাতত এখানে আমরা দেখিনি। আর যারা এখানে এসেছেন, স্বতন্ত্র প্যানেলের অন্যান্য যারা এসেছেন এবং জামাত ইসলামী এবং শিবিরের সমর্থিত যে প্যানেলের প্রার্থীরা এসেছেন, তারা কিন্তু এই সময়ের কালক্ষেপণকে আসলে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন এবং তারা দ্রুততার সাথে এই ভোট গণনা শেষ করে একটি সঠিক ফলাফলের প্রত্যাশা করছেন এবং এই বিষয়ে কিন্তু উপাচার্য মহোদয়কে তারা জানিয়েছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন বলা চলে।
যেটা সময় বেঁধে দেওয়া ছিল সন্ধ্যা 7টা, এখন পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছে। তো যেহেতু সবাই এখানে প্রার্থী সহ যারা আছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে আসলে পরবর্তী কি হতে যাচ্ছে বা কি হবে, ফলাফল কখন আসতে পারে। আর এইখানে আমাদের এক সহকর্মী শাওন খন্দকার আছেন, যিনি ভোট গণনার খোঁজখবর রাখছেন। আমরা যুক্ত হচ্ছি শাওন খন্দকারের সঙ্গে। শাওন, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ হাসান। আপনি যেমনটি বলছিলেন যে ভোট গণনা কিন্তু আবারও প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ সন্ধ্যা 7:15টার দিকে সিনেট ভবনের যে কক্ষে ভোট গণনা চলছে সেই কক্ষে কিন্তু আবার ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট গণনা প্রক্রিয়া কিভাবে হবে, যেহেতু অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে ভোটগুলো গণনা করতে, এই কারণে রিটার্নিং কর্মকর্তারা কিন্তু বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তা এক ধরনের প্রতিবাদ জানিয়েছিলেন যে এইভাবে আসলে ভোট গণনা করা শেষ হবে না, আজকে রাতের মধ্যেও কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। এর ভিত্তিতে জাবি ভিসি কামরুল হোসেন তার উপস্থিতিতে কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের প্রায় ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষে তারা সন্ধ্যা 7:15টার দিকে কিন্তু বের হয়ে কিন্তু আবার সেই ভোট গণনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু করার কথা জানান। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি বলছিলেন যে ভোট গণনার প্রক্রিয়া পূর্বে যেভাবে চলেছিল, অর্থাৎ যে ম্যানুয়াল পদ্ধতির যে ভোট গণনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই চলবে। আপনি দেখছেন আমার পেছনে কিন্তু এই যে ভোট গণনার প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন মূলত জাকসুর যে ভোট গণনা রয়েছে সেই ভোট গণনা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা যতদূর জানি যে মোট 21টি হল রয়েছে, হল সংসদ, সেই 21টি হল সংসদের 20টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, একটি হল সংসদের ভোট গণনা কিন্তু এখনও চলছে। এরপরেই মূলত জাকসুর যে মূল কেন্দ্রীয় ভোট গণনা সেই ভোট গণনা শুরু হবে। এবং এই ভোট গণনা শেষ হতে হতে কতক্ষণ লাগতে পারে সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিতভাবে যারা এখানে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের ধারণা পাইনি। তবে আনুমানিকভাবে ধরা যায় যে রাত 10টার আগে, 10টা-11টার আগে কোনোভাবেই এই ভোট গণনা সম্ভব নয়। আবার আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জাকসুর নির্বাচনে মূলত 8টি প্যানেল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেখানে গতকাল নির্বাচনের দিন দুপুরের পরেই জাতীয়তাবাদী ছাত্রদল এই ভোট বিভিন্ন কারচুপি এবং অব্যবস্থাপনার অভিযোগ এনে এই নির্বাচন প্রক্রিয়া থেকে তারা বর্জনের ঘোষণা দেন। তাদের পাশাপাশি আরও 4টি প্যানেল, অর্থাৎ মোট 5টি প্যানেল কিন্তু এই জাকসু নির্বাচন থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেন। কিন্তু অন্যদিকে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল এবং গণতান্ত্রিক সংসদ অর্থাৎ বাকশাসের প্যানেল সহ আরেকটি স্বতন্ত্র প্যানেল কিন্তু এখনও তারা বলছেন যে তারা এই নির্বাচনে এখনও আছেন এবং তারাও কিছু কিছু নির্বাচনে অসঙ্গতি জানালেও তারা বলছেন যে তত তাড়াতাড়ি সম্ভব যাতে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল যাতে তাড়াতাড়ি ঘোষণা করা হয়। এর আগেই আমরা দেখেছি যখন এই যে রিটার্নিং কর্মকর্তা এবং জাবি ভিসির উপস্থিতি যে একটি বৈঠক চলছিল, সেই বৈঠকের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা শিবির সমর্থিত প্যানেল রয়েছে তাদের পাশাপাশি অন্যান্য প্রার্থীরা এই সিনেট ভবনে কিন্তু তারা জড়ো হয়েছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যাতে আসলে এই যে নির্বাচনের যে ভোট গণনা চলছে সেই ভোট গণনা যে দীর্ঘায়িত হচ্ছে, এই প্রক্রিয়া যে দীর্ঘায়িত হচ্ছে সেই কারণে কিন্তু তারা এক ধরনের প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে ভোট গণনা সেই ভোট গণনা প্রক্রিয়া যাতে শেষ করা হয় এবং এই বিষয়ে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি হলে সেটা আসলে তারা মেনে নেবেন না, এই ধরনের বিষয়ে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরেই কিন্তু সন্ধ্যে 7:15টার দিকে জাবি ভিসির উপস্থিতিতে নির্বাচন কমিশন জানান যে ভোট গণনা প্রক্রিয়া আবার শুরু হবে এবং পুরনো সেই ম্যানুয়াল পদ্ধতিতেই শুরু হবে। এখন দেখা যাক যে কখন এই যে মোট 21টি হলের যে মূল যে সংসদ রয়েছে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনা কখন শেষ হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জি শাওন, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ভোট গণনার মাঝেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফিরদৌস।
হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একদিকে নির্বাচনে উত্তেজনা, অন্যদিকে এমন অকাল মৃত্যুর খবরে স্তব্ধ গোটা ক্যাম্পাস। ব্যস্ত ভোট গণনার কক্ষ থেকে হঠাৎ থেমে গেল প্রিয় মুখের পদচারণা। দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প নিয়ে এসেছিলেন জাকসুর ভোট গণনার টেবিলে, কিন্তু হঠাৎই বিদায় জীবন থেকেই। সকাল 8টার দিকে দায়িত্ব পালনে সিনেট ভবনে এসে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই নিথর হয়ে যায় তার দেহ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওনার আত্মীয় স্বজন যারা ছিল, ওনার হাজব্যান্ড, সাথে ওনার কলিগস এবং কয়েকজন স্টুডেন্ট, তো ওনাদের কাছে আমরা ওনার লাশ হস্তান্তর করি। 9টা 4 ঘটিকায় আমরা ইসিজি করে আর কি ওনাকে মৃত ঘোষণা করছি এখান থেকে। প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোকের কালো মেঘে ঢেকে গেছে পুরো ক্যাম্পাস। নিজের চিরচেনা চারুকলা অনুষদে তিনি ফিরলেন লাশবাহী গাড়িতে, প্রাণহীন নিথর দেহে। তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই, 3 তলা উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে, এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। শেষবারের মতো শিক্ষিকাকে দেখতে ছুটে আসেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভোট গণনার অব্যবস্থাপনাকেই দুষছেন তারা। সুস্থ মানুষ এই ধরনের প্রসেসের মধ্যে আইসা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। খুব স্ট্রেসফুল কন্ডিশনে শিক্ষকদেরকে কাজ করতে হয়, সেরকম একটা জায়গা থেকে সময় এসেছে এই মৃত্যুর মধ্য দিয়ে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে আমাদের ব্যবস্থাপনা ত্রুটিগুলি কি হতে পারে। বাদ-জমা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার নামাজে জানাজা শেষে পরিস্থিতি বিবেচনায় লোকবল বাড়ানোর আশ্বাস দেন জাবি উপাচার্য। কর্মী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মহমুদা আজ সকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অত্যন্ত তরুণ সহকর্মী, আমাদের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রীতিলতা কলের আবাসিক শিক্ষিকা ছিলেন। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় শিক্ষিকার গ্রামের বাড়ি পাবনায়। মাহমুদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার সবার দৃষ্টি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। ডাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ছিল ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীর। আর কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। এই অবস্থায় ডাকসু ও জাকসু নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। দীর্ঘ বছর পর এক জাঁকজমকপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পেয়েছে তার নতুন নেতৃত্ব। একই পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর পর। এই দুই ছাত্র সংসদ নির্বাচনের পর এবার নির্বাচনী আমেজ বইছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশে যে হস্তক্ষেপ হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর ইম্প্যাক্ট পড়বে না, এটা কিন্তু আমরা হাওয়ায় উড়াই দিতে পারছি না। আমরা যে পজিটিভিটিটা নিয়ে আগাচ্ছিলাম সেই পজিটিভিটি কিছুটা কমে গেছে আসলে ভেতর থেকে। সংখ্যার জায়গাটা আসলে রাকসুটে নাই বললে খুব ভুল হবে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেরও তোড়জোড় শুরু হয়েছে। কয়েক দশক ধরে অকার্যকর থাকা ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। একই সাথে রয়েছে নানা শঙ্কাও। জাকসু নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে যে যেখানে শিক্ষার্থীদের মতামত থাকবে, একটা ওয়ে থাকবে। আমাদের আবাসন সংকট, পরিবহন সংকট, নানান সমস্যা, এই জন্য জাকসু নির্বাচনটা প্রয়োজন। ডাকসুতে যে ধরনের অসঙ্গতি হয়েছে এবং জাকসুতেও যেগুলো হয়েছে, এগুলো আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটা অভিজ্ঞতার ব্যাপার। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বড় বিজয় হয়েছে, যেখানে একটি পদও পায়নি ছাত্রদল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। দুটি নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ভিন্ন এক সমীকরণের কথা জানিয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ছাত্রদল একটি পুরনো দল, কিংবা তাদের সক্ষমতা অনেক বেশি, তাদের সাপোর্ট বেজও আছে, কিন্তু তাদের সাথে যারা নির্বাচন করেছে তারা
অনেক বেশি এই জায়গাটাতে অনেক সুগঠিত ছিল। সর্বতভাবে ছাত্রদল তার মানে শক্তি এখানে ব্যয় করেছে কিনা, কাজ করেছে কিনা, এটিও একটি বিষয় এখানে আছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন শিক্ষার্থীরা এখন দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও জুলাই অভ্যুত্থানে তার ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন। তাই কেবল চেতনার দোহাই না দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জনে যারা মনোযোগ দেবেন তারাই বিজয়ী হবেন। এক ধরনের ওভার কনফিডেন্স ছাত্রদলের মধ্যে কাজ করেছে বলে আমার মনে হয়, এক ধরনের অতি আত্মবিশ্বাস, তাই না? এটা করাটা তাদের জন্য টু সাম এক্সটেন্ট দোষেরও না, কারণ তারা তো বড় একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, বরং উল্টা কাজ করছে। সাদিক 24কে হাইলাইট করছে। তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো একটি বড় চ্যালেঞ্জ। একই সাথে এই নির্বাচনগুলোর ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ধরেন যদি সব ক্যাম্পাসে শিবির জয়লাভ করে, তাদের প্রভাবে জামাত ক্ষমতায় চলে যেতে পারে, তাই না? সেটা কি হবে? সেটা ভিন্ন প্রশ্ন একটা, কারণ সব কিছুকেই তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির সাথে মেলাতে পারি না। তার নিজস্ব একটা বাস্তবতা আছে, জাতীয় রাজনীতি বাইরের হিসাব নিকাশ আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে জাকসু, রাকসু, চাকসু মানে যে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথা বলা হচ্ছে, 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলবে। তো রাজনৈতিক দলগুলো যদি এগুলো না ভাবেন এবং না ভেবে যদি তাদের কর্মকৌশল, রাজনৈতিক চিন্তা, আগামী দিনে যে ক্যাম্পেইন, ইশতেহার, এগুলো যদি তারা তৈরি না করেন, তাহলে কিন্তু মানে তাদের ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল হয়তো আগামী দিনে তারা পাবেন না। রাষ্ট্র নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে 12ই অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা রয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনে যে মিশ্র অভিজ্ঞতার জন্ম নিয়েছে তার ছায়া পড়েছে রাকসু ও চাকসু নির্বাচনেও। জুলাই অভ্যুত্থানের পরে এই প্রজন্মের শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার। সেই পরিবেশ ফিরিয়ে আনতে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কতটা সচেষ্ট ভূমিকা রাখে সেদিকে তাকিয়ে আছে এখন গোটা বাংলাদেশ। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণকে হৃদয় বিদারক পরিকল্পনা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে কার্যত অসম্ভব করে তুলবে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী। তারেক রহমান বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে জাতিবিদ্বেষ ছড়িয়ে ফিলিস্তিনিদের হত্যা চেষ্টা মানবতার বিরুদ্ধে আঘাত। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই, দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকালে মাগুরায় কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুল আলম। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। জাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল ও শিক্ষকরা ভোট বর্জন করেছে, এখানে কারচুপি বিদ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, মানুষ নির্বাচনের উপরে আস্থা রাখতে চায়, তবে এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যা প্রশ্নবিদ্ধ হয় আর প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করে। আয়োজকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি শক্তি। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। ভোটারদের সাথে, জনগণের সাথে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলুন, কোনো দিকে হেলে পড়ার দরকার নেই। আপনি আপনার নিরপেক্ষতা দিয়েই প্রমাণ করবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ স্বীকৃতি দিবে আপনার অবস্থান কি ছিল।
এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সুপার ফোরে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। শক্ত প্রতিপক্ষ লঙ্কানদের সাথে জিততে হলে 3 বিভাগে ভালো খেলতে হবে বাংলাদেশের। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে যাওয়া শ্রীলঙ্কাও চায় জয়। শনিবার রাত 8:30টায় আবুধাবিতে মুখোমুখি হবে দুই দল। দর্শক, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর আবুধাবিতে কেমন হচ্ছে টাইগারদের প্রস্তুতি, সেই খবর জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী শুভ দেবনাথের কাছে। শুভ, কালকের ম্যাচের জন্য টাইগারদের প্রস্তুতি কেমন হচ্ছে, আর শুক্রবারের দিনটি কিভাবে কাটালো বাংলাদেশ টিম, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেই নামাজ তারা শেষ করেছে এবং নামাজ শেষ করার পরে বাংলাদেশ দল টিম হোটেলে রয়েছে এবং টিম হোটেল থেকে তারা অনুশীলন শুরু করে তারা আগামীকাল ম্যাচ খেলতে। বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা এই ম্যাচ জয়লাভ করতে পারলে অনেকটা এগিয়ে যাবে, এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হবে এবং সেই জয়টা তারা নিশ্চিত তারা অবশ্যই করতে চাইবে এবং বাংলাদেশের জন্য জয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জয়টি তারা নিশ্চিত করতে চাইবে। সব কিছু মিলিয়ে কিন্তু আবুধাবি থেকে এই ছিল আমাদের কারণে সর্বশেষ। শুভ, সেখানকার ওয়েদার নিয়ে একটু জানাবেন। সেখানকার ওয়েদার নিয়ে কঠিন এবং খুব গরম রয়েছে এবং সেখানে খুব একটি অনুসরণ করা সুযোগ, তবে সবকিছু সিকিউরিটি একটু সমস্যা রয়েছে, সেই কারণে কিন্তু ঠিকমতো তার যোগাযোগ করাটাও যাচ্ছে না। এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। নিউজ 24 সংবাদে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের ব্যবধানে কোনো সুখবর নেই নিত্য পণ্যের বাজারে। কাঁচামরিচ, সবজির দরে আগুন জ্বলছে। 80 টাকার নিচে নেই কোনো সবজির কেজি। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। টানা বাড়তি দামে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতার। বাজারে ঢুকলেই ফুটে ওঠে ক্রেতার পকেটের মলিন দশা। নিত্যপণ্যের বাজার করতে হলে গুনতে হবে চড়া দাম। মরিচের কেজি 200 টাকার নিচে নামছেই না। বেগুনের দাম আকার ভেদে 100 থেকে 180 টাকা। টমেটো 120 টাকা কেজি। করলা, কাঁকরোল 100 আর পটল ও ঢেঁড়স মিলছে কেজি প্রতি 80 টাকায়। বিক্রেতারা বলছেন অতি বৃষ্টি ও চাহিদা অনুযায়ী পণ্য না থাকার কারণে সবজির সরবরাহ কমেছে। বৃষ্টিতে মালের অনেক ক্ষতি হয়েছে আর মালের সরবরাহ কম, এই কারণে একটু দাম বেশি। তারা বাজারে মালে চাহিদা বেশি কিন্তু মাল সব এই কারণে একটু দাম বেশি। এছাড়া প্রতি পিস লাউ 60 থেকে 70 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। পেঁপেও মিলছে 100 থেকে 120 টাকায়। নিত্যপণ্যের দর নাগালের বাইরে বলছেন ক্রেতারা। জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ জনগণের কিন্তু নাগালের বাইরে। মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টকর এটা অ্যাকচুয়ালি। এখন কি উৎপাদন কি কম হচ্ছে সেটা বুঝতেছি না, নাকি এটা বাজারে সিন্ডিকেট। স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। আকার ভেদে কেজি প্রতি ইলিশ 2400 থেকে 2600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। 1 কেজির উপরের যে মাছগুলা বা 1.5 কেজি সাইজের যে মাছগুলা 2600 টাকা। আমার বাচ্চা আজকে বলছে ইলিশ মাছ আনতে, কিন্তু আজকে বাজারে এসে দেখি ইলিশ মাছের দাম 2600 টাকা কেজি 1 কেজির উপরে। মুরগির দামটা বর্তমানে একটু বেশি আছে। ব্রয়লারটা আমরা বিক্রি করতেছি 190 টাকা, সোনালী বিক্রি করতেছি 310 টাকা, 320 টাকা। ব্রয়লার মুরগির দাম উঠেছে কেজি প্রতি 190 টাকা। সোনালী মুরগি 310 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। মৌসুমের শেষে নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ, আর এ কারণেই বরিশালের বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। কিছুটা কমেছে মাছের দাম।
মোকামে 300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 925 টাকা কেজি দরে, আর 400 গ্রামের ইলিশ 1175 টাকায়, 500 গ্রামের ইলিশ 1450, আর 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2750 টাকা দরে। আড়তদাররা বলছেন গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 3 থেকে 350 টাকা দাম কমেছে। অবশ্য ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের বাইরে। বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে চলছে নানান পণ্যের উপর ছাড়। শুক্রবার সকাল থেকেই ক্রেতা সমাগমে মুখর আপন ফ্যামিলি মার্ট। মাসের শুরু থেকেই চলছে সপ্তাহব্যাপী বিশেষ ছাড়। ইলিশ সহ নানা ধরনের নদী ও সামুদ্রিক মাছের উপর চলছে 10% ছাড়। এর পাশাপাশি চাল, ডাল, মাংস ও পাহাড়ি নানা ধরনের ফল ও তাজা সবজির উপরেও পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। বিদেশি বিভিন্ন চকলেটের বক্স একটি কিনলে একটি ফ্রি, তার পাশাপাশি নুডলস, বিস্কুট সহ নানা পণ্য দুটি কিনলে আরেকটি ফ্রি অফার থাকছে। পরিবেশটা খুবই ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন আছে, তারপরে সবকিছু পাওয়া যাচ্ছে। মাছ টাছ, গোস্ত, মুরগি টুরগি এখানে সবই এখন তো ভ্যাট না থাকাতে আমাদের একটু সুবিধা। দামের ডিফারেন্স তেমন নাই, সব বাইরেও যায় এখানেও তাই। এনভায়রনমেন্টটা ভালো, খুব স্পেশাস, খুব বড়, আর প্রোডিউস এখানে আসলে অনেক কোয়ালিটি ভালো। কাস্টমার সার্ভিস যথেষ্ট ভালো, অনেক এমপ্লয়ি আছে ওদের সাপোর্ট সার্ভিসের জন্য প্রত্যেকটা সেকশনে, সো কোনো রকমের কোনো প্রবলেম হয় না। বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের আউটলেটের প্রথম বার্ষিকী উপলক্ষে অনেক পণ্যের উপরে চলছে বিশেষ ছাড়। সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেছে ক্রেতা সমাগম। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারাও। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা জাপান স্ট্রিটে অবস্থিত জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতা সমাগম। তাজা শাকসবজি ও নানান মৌসুমি ফল কেনার দিকে ঝোঁক ক্রেতাদের। পাশাপাশি পাওয়া যাচ্ছে মাছ, মাংস, চাল, ডাল সহ দেশি বিদেশি নানান পণ্য। প্রথম বার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী শিশুদের জন্য ক্লে স্টেশনের পাশাপাশি সকল পণ্যের উপর চলছে বিশেষ ছাড়। আইটেমের কোয়ালিটি মোটামুটি অন্য ইসের চেয়ে আমার ভালো লেগেছে। অনেক কিছু কিনেছে। আমি আর আমার ভাই পেইন্ট করেছিলাম। কাঁচা বাজার বাইরে থেকে তুলনামূলক দাম কম আর ফ্রেশটা পাওয়া যায়। সোপগুলো আছে পার্সোনাল কেয়ারের, সেগুলো বেসিক্যালি এখানে অথেন্টিকটা পাওয়া যায়। সো এই জন্যই আমরা সবসময় প্রেফার করি মিনা বাজারে এসেই শপ করার জন্য। ফ্রুটস আইটেম, ফ্রোজেন আইটেম যা আছে এগুলো অত্যন্ত মানসম্পন্ন মনে হয়। এবার জানাবো খেলার সংবাদ। অক্টোবরে বিসিবি নির্বাচন ঘিরে ব্যস্ত এখন বোর্ড পরিচালকেরা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরুতে এনএসসির কাউন্সিলর পদে মোহাম্মদ আশরাফুল ও জেলা থেকে সাথীরা জাকির জেসির নাম সরানোর ঘটনায় চলছে তোলপাড়। সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের অভিযোগ, গঠনতন্ত্রের বাইরে গিয়েই সরিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে। আরব আমিরাত থেকে শুভ দেবনাথের রিপোর্ট। এশিয়া কাপ নিয়ে আমিরাতে ম্যাচ ফিটনেসে ব্যস্ত ক্রিকেটাররা, আর বোর্ড পরিচালকরা ব্যস্ত অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে। ভোটের লড়াইয়ে বাড়ছে নানা অভিযোগও। এরই মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরুতে কাউন্সিলর পদে মোহাম্মদ আশরাফুল ও জেলা থেকে সাথীরা জাকির জেসির নাম থাকলেও অজ্ঞাত চাপে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ আছে বর্তমান সভাপতি বুলবুল ও ফাহিম ঢুকেছেন সেখানে। তারা আবার একজন সভাপতি ও অন্যজন বিসিবির সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন। এমন ঘটনা দেখে হতবাক সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে আপনি যেভাবে কমিটিগুলোকে নিজেদের মতো করে সাজানো, কাউকে ঢুকানো, কাউকে বাদ দেওয়া, এগুলো আসলে ক্রিয়াঙ্গনের জন্য খুব একটা শুভকর নয় আর কি। এগুলা বিগত সরকারের আমলেও কিন্তু আমরা এই প্রক্রিয়াগুলাই দেখছি। 5 আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তখনকার সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন সংবিধান পরিবর্তন আনবেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। 2014 সালে সংবিধানে অনুষ্ঠিত হবে নির্বাচন। এগুলো অবশ্যই নিয়মের বাইরে করা হচ্ছে, কারণ আপনি অ্যাডহক কমিটি যেগুলো করা হয় ওখানে কিন্তু কনস্টিটিউশনের জেলা বিভাগের যে কনস্টিটিউশন আছে ওখানে পরিষ্কারভাবে বলা আছে এগুলা 90 দিনের জন্যই এই অ্যাডহক কমিটি গুলো গঠিত হবে এবং 90 দিনের পর তাদের মূল কাজ হবে, এই কমিটির কাজ হবে তারা একটা নির্বাচন আয়োজন করা। সাবেক বোর্ড পরিচালক আলমগীর মনে করিয়ে দিলেন সরকারি হস্তক্ষেপের কারণে কিভাবে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দলকে নিষিদ্ধ করেছিল আইসিসি।
শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।